শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 9-এর ইংরেজি সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্টেন্স ব্যাপারটি নিয়ে আলোচনা করব। কমপ্লিটিং সেন্টেন্স এর আগে আসলে তোমাদের কোনো সিলেবাসে পড়ানো হয়নি। 6 to ক্লাস 8 পর্যন্ত কমপ্লিটিং সেন্টেন্স বলে ছিল না কিছু। এখানে ক্লাস তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সটি একবারেই নতুন। সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু মনোযোগী হতে হবে। এখানে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কিছু বিষয় অনেক জরুরি। চলো দেখে নেওয়া যাক তোমাদের কোশ্চেনগুলো আসলে কিভাবে থাকবে, সেটি আগে দেখবো আমরা। আমি একটি কোশ্চেন লিখছি, হি reads attentively so that, এরকম একটি বাক্য দেওয়া থাকবে। একটি না, আসলে 5টি বাক্য দেওয়া থাকবে, যে 5টি বাক্যের অর্ধেকটা দেওয়া থাকবে, বাকি অর্ধেক পূরণ করতে হবে। এখন শূন্যস্থানগুলোতে ক্লজ, ফ্রেজ অথবা অন্য কোনো একটি শব্দ অথবা প্রয়োজন মাফিক অনেকগুলো শব্দও দিতে হতে পারে। ক্লজ অথবা ফ্রেজ দিয়ে পূরণ করতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে বাক্য উত্তর করার সময় তোমাকে আসলে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম বিষয় হলো, বাক্যটি, যে বাক্যটি প্রশ্নে দেওয়া আছে এটি অবশ্যই তোমাকে খাতায় লিখতে হবে। লেখার পর, প্রশ্ন বাক্য লেখার পর যেটুকু তুমি লিখবে সেইটুকু এই বাক্যের সঙ্গে মিল থাকতে হবে, অর্থাৎ এই বাক্যের সঙ্গে লজিক্যাল সিকোয়েন্সটা থাকতে হবে, অর্থাৎ যৌক্তিকতা থাকতে হবে। অর্থাৎ নাম্বার 1, লজিক্যাল কোহেরেন্স হতে হবে, লজিক্যালি কোহেরেন্ট হতে হবে, অর্থাৎ যৌক্তিক বাক্য হতে হবে। নাম্বার 2, অর্থাৎ লজিক থাকতে হবে বাক্যের সঙ্গে, লজিক। নাম্বার 2, এখানে প্রথম বাক্যের সঙ্গে দ্বিতীয় বাক্যের টেন্সের মিল থাকতে হবে। টেন্সের রাইট ফর্ম অফ ভার্বস অনুযায়ী টেন্সের যে মিলগুলো থাকে, সেই যে নিয়মগুলো রয়েছে সেগুলো রাখতে হবে। অর্থাৎ টেন্স এর ব্যাপারে তোমাকে খেয়াল রাখতে হবে এবং বাক্যের স্ট্রাকচার সম্পর্কে মিল রাখতে হবে। স্ট্রাকচার, তাহলে বাক্যের স্ট্রাকচার, টেন্স এবং লজিক, অর্থাৎ মিল থাকতে হবে, বোধগম্যতা থাকতে হবে। আগের বাক্যের সঙ্গে পরের বাক্যের যুক্তিসঙ্গত, যুক্তিপূর্ণ হতে হবে। আগের বাক্যের সঙ্গে পরের বাক্যের মিল থাকতে হবে বা যৌক্তিক হতে হবে, যৌক্তিকতা থাকতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই একটি বাক্য নিয়ে যদি আলোচনা করি, যে হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট, এখানে কিছু কিছু কনজাংশন দেয়া থাকবে, কোঅর্ডিনেটিং কনজাংশন হোক আর সাবঅর্ডিনেটিং কনজাংশন হোক। এই কনজাংশনগুলোর আগের বাক্যের সঙ্গে পরের বাক্যের টেন্সের মিল রাখতে হবে এবং কিছু স্ট্রাকচার রয়েছে সেগুলো মেনে চলতে হবে। আবার এর সঙ্গে এই বাক্যের যৌক্তিকতা থাকতে হবে। ধরো একটা বিষয় আমি যদি বলি, আই স এ কাউ, আই স এ কাউ, এরকম শূন্যস্থান বাক্যে আমি যদি লিখি আই স এ কাউ flying in the sky, আমি একটি গরুকে আকাশে উঠতে দেখলাম। তাহলে এই বাক্যের সঙ্গে এই বাক্যের গ্রামাটিক্যালি এই বাক্যের সঙ্গে এই বাক্যের মিল রয়েছে।
এই বাক্যের সঙ্গে এই বাক্যটি কারেক্ট, গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু বাস্তবতায় এই বাক্যের সঙ্গে এই বাক্যের কোনো মিল নাই, অর্থাৎ এই বাক্যটি কারেক্ট নয়। এখন সুতরাং এটাই হচ্ছে আমরা বলি লজিক, যৌক্তিকতা থাকতে হবে। এখন আসো, হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট, সে মনোযোগ দিয়ে পড়ে যাতে। যাতে কেন? যাতে অর্থাৎ উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে সে পড়াশোনা করে সেই অংশটুকু লিখতে হবে। অনেক কিছু হতে পারে। হি রিডস অ্যাটেন্টিভলি, সে অনেক মনোযোগ দিয়ে পড়ে যাতে সে শিখতে পারে। সে মনোযোগ দিয়ে পড়ে, এরপরে হতে পারে যাতে সে পরীক্ষায় ভালো করতে পারে। তো আমার যেটা সুবিধা আমি সেটা লিখব, এরকম তোমার অন্য কিছু মনে হতে পারে। তো লজিক্যাল যে কথাগুলো সেগুলো আমরা কিভাবে লিখব? এখন দ্বিতীয় বাক্যে আমি লিখতে যাব যে কি, সে মনোযোগ দিয়ে পড়ে যাতে সে শিখতে পারে, অর্থাৎ সো দ্যাটের পর একটা আমাকে লিখতে হবে যাতে সে লিখতে পারে। এই অংশটুকু আমার যৌক্তিকতাপূর্ণ অর্থাৎ সিকোয়েন্ট কোহেরেন্ট রয়েছে আর কি, এই বাক্যের সঙ্গে এই বাক্যের মিল রয়েছে। তাহলে এই বাক্যটি যদি আমি লিখতে যাই, তাহলে সো দ্যাটের যে স্ট্রাকচার রয়েছে সেটা সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে। সো দ্যাট কি? সো দ্যাটের পরে যে স্ট্রাকচার রয়েছে সেটা হলো, সো দ্যাটের পরে সাবজেক্ট হবে, এরপর ক্যান অথবা মে অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এটি হলো এই বাক্যের স্ট্রাকচার। সো দ্যাট দিয়ে যদি কোনো বাক্য ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করতে পারে, সো দ্যাট যুক্ত, সেই ক্ষেত্রে আমরা কি করব? সো দ্যাট দেওয়া আছে, এখানে আমার সাবজেক্ট সে, সো দ্যাট হি, এরপর আমি ক্যান, মে, কুড, মাইট এগুলো ব্যবহার করতে পারবো। এখন এদের মধ্যে কোনটি ব্যবহার করব সেটি নির্ভর করবে আগের বাক্যের টেন্সের উপরে। আগের বাক্যে আমার ভার্ব V1 আছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, অর্থাৎ বাক্যটি আমার প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমি এটা ক্যান অথবা মে ব্যবহার করব। আর এখানে যদি ভার্বের পাস্ট টেন্স থাকে সেই ক্ষেত্রে আমি কুড অথবা মাইট ব্যবহার করব। হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট হি ক্যান লার্ন। আচ্ছা, আমরা আরেকটি বাক্য লিখে সমাধান করার চেষ্টা করি। উই ইট সো দ্যাট, আমরা খাই যাতে, আমরা কেন খাই? আমরা সুস্থ থাকার জন্য খাই, বেঁচে থাকার জন্য খাই, সুস্থতা লাভ করার জন্য খাই, রোগ প্রতিরোধ করার জন্য খাই, ইত্যাদি কারণ হতে পারে। প্রধানত আমরা বেঁচে থাকার জন্য খাই। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কি লিখব? সো দ্যাট রয়েছে, এরপর আমার লিখতে হবে সাবজেক্ট উই, ভার্বের প্রেজেন্ট ফর্ম ক্যান, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, যাতে আমরা বেঁচে থাকতে পারি। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, ফুল স্টপ। নেক্সট আরেকটি বাক্য আমরা চেষ্টা করি দেখি। সি নাম্বার, they played well so that, এইরকম একটি বাক্য যদি হয়, যেমন অর্থাৎ সাবজেক্ট এরপরে ভার্বের V2 থাকে, পাস্ট ফর্ম থাকে, সেই ক্ষেত্রে আমরা সো দ্যাটের পর সাবজেক্ট,
এরপর কুড অথবা মাইট ব্যবহার করব। অর্থাৎ দে প্লেইড ওয়েল, তারা ভালো খেলেছিল, কারণ দে সাবজেক্ট, তারা জিততে চেয়েছিল, খেলায় উইন করতে চেয়েছিল, এই জন্য ভালো খেলেছিল। দে প্লেইড ওয়েল সো দ্যাট দে কুড অথবা মাইট, এখানে কুড দেওয়াটা বেটার। দে কুড উইন, আমি আরো লিখতে পারি সো দ্যাট দে কুড উইন দ্য ম্যাচ, দে কুড উইন দ্য গেম, অথবা আমি লিখতে পারি দে কুড ডিফিট দ্য অপোজিশন ইত্যাদি, দে কুড উইন দ্য সিরিজ ইত্যাদি। অর্থাৎ আমার ভার্বের প্রথম সেন্টেন্সের ভার্ব যদি পাস্ট ফর্মের হয়, তাহলে দ্বিতীয় সেন্টেন্সে আমি সাবজেক্টের পরে কুড এবং মূলভাবে বেস ফর্ম ব্যবহার করতে পারি। আচ্ছা, তো সো দ্যাট দিয়ে আমরা যে নিয়মটি শিখলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা দো অথবা অলদো দিয়ে যদি থাকে, দো অথবা অলদো দিয়ে যদি কোনো বাক্য দেয়া থাকে, সেই ক্ষেত্রে ইনকমপ্লিট যে বাক্যটি দেওয়া থাকবে ওইটিকে কমপ্লিট করার জন্য কিভাবে করবো সেটা আমরা দেখব। আচ্ছা, যদি দেওয়া থাকে এরকম, দো, আমি একটু বাক্য লিখে দেখাচ্ছি, দো হি ইজ রিচ, তাহলে কি হবে? দো অলদো যুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা প্রথমে প্রশ্ন বাক্যটি লিখব, এরপর দো অলদো যদি শুরুতে থাকে তাহলে বাক্যের কমা দিতে হবে, কমা দিয়ে দ্বিতীয় বাক্যটি লিখতে হবে। দো অলদোর ক্ষেত্রে সেম নিয়ম, আগের বাক্য যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরের বাক্যে প্রেজেন্ট ব্যবহার করব, আগের বাক্যে যদি পাস্ট থাকে পরের বাক্যে পাস্ট ব্যবহার করব। আচ্ছা, দো হি ইজ রিচ, হি, যদিও সে ধনী, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হবে হি, যদিও সে ধনী সে অসুখী, হি ইজ আনহ্যাপি। যদিও বিপরীত অর্থবোধক বাক্যগুলো দিয়ে দো অলদো যুক্ত বাক্যকে কমপ্লিট করতে হয়। যদিও, আমাদের মনে রাখতে হবে যদিও, দো অলদো মানে হলো যদিও, কিন্তু দো হি হ্যাজ এ লট, যদিও তার অনেক আছে, যদিও তার অনেক আছে, তাহলে কমা, যদিও তার অনেক আছে সে আরো চায়, হি ওয়ান্টস মোর, তার অনেক আছে, যদিও তার অনেক আছে সে আরো চায়। এবার একটু অলদো দিয়ে লেখা হোক, অলদো রানী ইজ সিক, যদিও রানী অসুস্থ, এখানে প্রেজেন্ট থাকলে, এই বাক্যটি আমার প্রেজেন্ট, তাহলে পরের বাক্যে আমি যা লিখব ফিউচার অথবা প্রেজেন্টে লিখতে হবে। যদিও রানী অসুস্থ সে স্কুলে যাবে, এটা লিখতে গেলে শি will go to school, অর্থাৎ দো অলদো যুক্ত বাক্যকে
দো অলদো যুক্ত বাক্যকে বিপরীত অর্থ বোধক বাক্য দিয়ে পূরণ করতে হবে। তো শিখে গেলাম আমরা দো অলদো এবং সো দ্যাট এর দুটি নিয়ম। আমরা পরবর্তী ক্লাসে আরও কিছু নিয়ম শেখার চেষ্টা করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট মানে হলো এত যে। সো ডট ডট দ্যাট দিয়ে যদি কমপ্লিটিং সেন্টেন্স করতে বলা হয় তাহলে সো ডট ডট দ্যাট অর্থাৎ দ্যাট এর পর সাবজেক্ট, দ্যাট এর পর সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর এক্সটেনশন, এইভাবে কমপ্লিটিং করতে হবে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সো এবং দ্যাট এর মাঝখানে, সো এবং দ্যাট এর মাঝখানে শুধু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বসতে পারে। তো এটুকু তো দেওয়াই থাকবে, তোমাকে এই অংশটুকুতে পূরণ করতে হবে। হি ইজ সো উইক দ্যাট হি cannot walk। মূলত সো ডট ডট দ্যাট অর্থাৎ দ্যাটের আগের এই অংশে, এই অংশটুকুতে কারণ বাক্য দেওয়া থাকবে এবং দ্যাটের পরবর্তী অংশে ফলাফল বাক্য দিয়ে বাক্যটি পূরণ করতে হবে। হি ইজ সো উইক এটা কারণ, দ্যাট হি ক্যান নট ওয়াক এটা হলো ফলাফল। সে কেন হাঁটতে পারে না? কারণ সে খুবই দুর্বল, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। নেক্সট, দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট দ্যাট, দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট দ্যাট কবিতাটি এত কঠিন যে, কবিতাটি এত কঠিন যে, এই অংশে কি বলা যায় যে তুমি বলতে পারো কবিতাটি এত কঠিন যে আমি বুঝতে পারি না, অথবা কেউ বুঝতে পারে না, অথবা সহজে বোঝা যায় না, ইত্যাদি ইত্যাদি। তো দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই cannot understand it, I cannot understand it। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সাবজেক্ট দ্যাটের আগের অংশে ভার্ব ইজ, পরের অংশে প্রেজেন্ট, অর্থাৎ আগের অংশে প্রেজেন্ট হলে পরের অংশেও তোমাকে প্রেজেন্ট ব্যবহার করতে হবে। আগের অংশে যদি প্রেজেন্ট, এখানেও প্রেজেন্ট আছে, সুতরাং এখানেও আমি ক্যানট অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি। দ্য স্কাই ইজ সো হাই দ্যাট, দ্য স্কাই ইজ সো হাই দ্যাট আকাশ এত উঁচুতে যে নান ক্যান টাচ ইট, কেউ এটাকে স্পর্শ করতে পারে না। নান ক্যান টাচ ইট। The sun was so scorching that, রোদ এত বেশি যে, এত বেশি ছিল যে আমরা বাইরে বেরোতে পারিনি, অথবা কেউ বাইরে বেরোতে পারেনি। We could not go out, অথবা I could not go out, অথবা none could go out ইত্যাদি। এখানে আগের বাক্যে অর্থাৎ সো দ্যাট যুক্ত বাক্য, সো এর আগে যে ভার্বটি ছিল এটা ছিল হলো পাস্ট ওয়াজ, এই কারণে
পরবর্তী সেন্টেন্সে আমাকে পাস্ট টেন্স ব্যবহার করতে হয়েছে। ইট ওয়াজ সো কোল্ড দ্যাট, এত ঠান্ডা ছিল যে উই ডিড নট গো আউট। ইট ওয়াজ সো কোল্ড দ্যাট উই ডিড নট গো আউট। এত ঠান্ডা ছিল যে আমরা বাইরে যাইনি, অথবা উই কুড নট গো আউট ইত্যাদি এইভাবে বলা যায়। আমরা আরেকটি বাক্য দেখতে পারি, our farmers are so poor that এই অংশে কি লিখব? আমাদের কৃষকরা এত গরিব যে তাদের কৃষি যন্ত্রপাতি নেই, অথবা তাদের নিজস্ব জমি নেই, চাষ করার জমি নেই, ইত্যাদি ইত্যাদি। দ্যাট দে don't have tools, তাদের যন্ত্রপাতি নেই। তো এইভাবে আমরা সো ডট ডট দ্যাট থাকলে একটি বাক্যকে পূরণ করতে পারি। আমি আবারও বলছি, এখানে সো ডট দ্যাট এর মাঝখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে। এর পরের বাক্য পূরণ করতে হলে তোমাকে আগের বাক্যের টেন্স অনুযায়ী পরের বাক্য সাজাতে হবে। আগের বাক্যে প্রেজেন্ট থাকলে পরের বাক্যেও প্রেজেন্ট দিতে হবে। আগের বাক্যে পাস্ট থাকলে পরের বাক্যেও তোমাকে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। আর এভাবেই এই স্ট্রাকচারটা তুমি সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে দ্যাটের পর সাবজেক্ট, তারপর ক্যান নট বা কুড নট ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে, এবং মূল ভার্বের বেস ফর্ম হয়ে থাকে। সাবজেক্টের পর ক্যান নট বা কুড নট এবং মূল ভার্বের বেস ফর্মটাই বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, ওকে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।